ট্রেন থেকে নেমেই এক মুহূর্তের জন্য হেলফেল করে স্টেশনের দিকে তাকিয়ে থাকলাম। মনে মনে ভাবলাম, ভুল করে অন্য কোনো স্টেশনে নেমে পড়লাম নাকি? কোনো মানুষজন বা দোকানপাট কোনো কিছুই নেই। এ কেমন জায়গা? না না, ভুল হয়নি। ওই তো হলুদ বোর্ডে লেখা আছে পলাশখালী স্টেশন। যাক, দেখে স্বস্তি পেলাম। তারপরে চোখে পড়ল স্টেশনের একদিকে টাঙানো একটা ছোট দেওয়াল ঘড়ির ওপরে। ঘড়িতে বাজে প্রায় 11টা। ও বাবা, 11টা বেজে গেছে দেখছি। ইস, বড্ড দেরি হয়ে গেল নামতে। ওদিকে অরুণ হয়তো আমার জন্য অপেক্ষা করে বসে আছে। সত্যি বাবা, আমারও বলিহারি। একই প্রথমবার ওর বাড়িতে যাচ্ছি, তার উপরে আবার এত রাত করে। কি যে ভাববে কে জানে। না, ভুলই হলো। আজকে অফিসে ছুটি নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়লেই ভালো হতো। তাহলে এতক্ষণে অরুণের বাড়িতেই থাকতাম আমি। কে জানতো যে মাঝপথে লাইন মেরামতে এতটা দেরি করে ফেলবে ট্রেনটা। স্টেশনের এদিক ওদিক তাকিয়ে দেখলাম বাইরে ভ্যান বা রিক্সা কিছুই দাঁড়িয়ে নেই। এ কি, বাকি পথটা যাব কিভাবে এবার? যদিও অরুণ বলেছিল যে ওর বাড়ি স্টেশন থেকে বেশি দূরে নয়, হেঁটেই যাওয়াই যায়। তাহলে আর কি, হাঁটা দিই। এমন সময় হঠাৎই আমি একটি সুগন্ধ পেলাম। আহা, কি কি সুগন্ধ আসছে নাকে। কিন্তু কিন্তু কোথা থেকে আসছে এটা? আশেপাশে কি কোথাও খাবারের হোটেল আছে নাকি? খাবারের গন্ধেতে আরো বেশি খিদে পাচ্ছে। সেই দুপুরে খেয়ে বেরিয়েছি, তারপর থেকে আর খাওয়াই হয়নি। খিদে পেটটা চুঁচু করছে রীতিমতো। যাই যাই, গিয়ে দেখি তো কোনো দোকানপাট খোলা পাই কিনা। পেলে আগে অল্প কিছু খেয়ে নেব, তারপরে না হয় যাব। সারা গ্রামে এখন গভীর রাতের স্তব্ধতা। এই গ্রামের অন্ধকারের অসীম শূন্যতা। পথঘাটে আলো নেই বললেই চলে। ফেলে আসা রাস্তার দিকে পেছনে ঘুরে তাকালে মনে হবে পিছনের রাস্তাটা যেন নিঃশ্বাসে মুছে দিয়েছে কেউ। রাস্তার দুপাশ দিয়ে জট পাকিয়ে রয়েছে অজানা সব গাছগাছালি। আশেপাশে কোনো জনবসতি আছে বলেও তো মনে হচ্ছে না। এদিকে আকাশের পরিস্থিতিও খুব একটা ভালো নয়। মাঝে মাঝেই শোনা যাচ্ছে মেঘের গর্জন। কিন্তু এত কিছুর মধ্যেও ওই খাবারের ওই সুগন্ধ কিছুতেই যেন আমার মনকে আর অন্য কিছু ভাবতে দিচ্ছেই না। এতক্ষণে একটিও দোকানপাট চোখে পড়ল না। এমনকি পথে কাউকে পেলেও না হয় জিজ্ঞাসা করা যেত। এই সমস্ত ভাবতে ভাবতে কিছুটা পথ এগিয়ে গিয়ে হঠাৎই একজন রিক্সাওয়ালাকে দেখতে পেলাম। আমি ওনাকে গিয়ে বললাম, বলছি দাদা, এখানে কি? আগে বসুন বসুন, কোথায় যাবেন বলুন। না না, আমি কোথাও যাব না। আমি আসলে আপনাকে জিজ্ঞেস করছিলাম যে আশেপাশে কি কোথাও খাবারের কোনো দোকান বা হোটেল টোটেল আছে নাকি? খাবারের হোটেলের কথাটা শুনেই রিক্সাওয়ালা কেমন যেন থম মেরে গেল। চট করে হ্যাঁ বা না কিছুই বলে উঠতে পারল না। ও দাদা, কি হলো কি আপনার? আছে কি কোনো খাবারের দোকান বা হোটেল? হ্যাঁ, না 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 না, এখানে কোনো খাবারের দোকান টোকান নেই। কিন্তু আমার নাকে না একটা বেশ সুগন্ধি রান্নার গন্ধ আসছে যে। আশেপাশে তো কোনো ঘরবাড়িও দেখছি না যে সেখানে রান্না হবে। তাহলে কোথা থেকে আসছে বলুন তো? নিশ্চয়ই কোনো খাবারের দোকান বা হোটেল থাকতেই হবে, নইলে কোথা থেকে আসবে? ওহো, আপনাকে বললুম না মশাই, এখানে কোনো খাবারের দোকান টোকান নেই। তাও আপনি আমায় বারবার জিজ্ঞাসা করতেছেন কেন? হ্যাঁ, কোথাও যদি যেতে হয় তো বলুন, পৌঁছে দিব। না 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 না, তার প্রয়োজন নেই।
আমার বন্ধুর বাড়ির সামনেই, আমি ঠিক চলে যেতে পারবো। তাহলে আপনি যেখানে যাওয়ার জন্য আইছেন তো সেইখানেই চলে যান না। রাতের বেলায় অন্ধকারে গ্রামে একা একা ঘুরে বেড়াচ্ছেন কেন? আমি ঠিক বুঝতে পারলাম না লোকটা হঠাৎই আমার উপরে এরকম চটে গেল কেন। যাই হোক, আমি আর ওনার সাথে কথা বললাম না। সামনের সোজা পথ ধরে আবারও হাঁটা আরম্ভ করলাম। অন্ধকার রাস্তা, কোথায় গিয়ে যে রাস্তা শেষ হয়েছে তা জানি না। অরুণ বলেছিল যে কিছুটা পথ হেঁটেই নাকি ওর বাড়ি, কিন্তু বাড়ি ঘর তো দূরের কথা, এতক্ষণে তো একটাও দোকান পর্যন্ত চোখে পড়ল না আমার। মনে মনে ভাবলাম, ধুর বাবা, আর খাবার দোকানে খোঁজ করা যাবে না। রাতও বাড়ছে, এদিকে আকাশের যে অবস্থা, আজ মনে হয় বৃষ্টি নামবে। না 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 না, সোজা অরুণের বাড়ি যেতে হবে এবার। তারপরে না হয় সেখানে পৌঁছেই কিছু একটা খেয়ে নেব। হঠাৎই দেখলাম আমার থেকে বেশ খানিকটা দূরে, রাস্তার একেবারে শেষ মাথায় একটি হালকা টিমটিমে আলো জ্বলছে। আমি যাব কি না সেটা ভাবছি, ঠিক সেই সময় শুরু হলো মুষলধারে বৃষ্টি। কিছু না ভেবে অন্তত সেই মুহূর্তের জন্যই নিজের মাথাটুকু ঢাকতে ছুটে গেলাম ওই আলোর দিকে। সেখানে গিয়ে দেখলাম একটা দোকান খোলা আছে। দোকানের বাইরে একটি বোর্ডে বড় বড় করে লেখা ভাতের হোটেল। দরমার বেড়া দেওয়া একটি ছোট্ট দোকান, ওপরে খড়ের চাল, ভেতরে কিছু বেঞ্চ পাতা রয়েছে। দরজার ঠিক সামনে বসে রয়েছে একজন লোক, মানে মোটাসোটা লোক, পরনে লুঙ্গি আর হাত কাটা গেঞ্জি। তবে কি এই খাবারের দোকান থেকেই সুগন্ধটা আসছিল? আমায় দেখেই লোকটি উঠে এসে আমায় নমস্কার করে বলল, আসেন বাবু, আসেন আসেন, চলে আসেন বাবু, চলে আসেন। আগে আমার নাম অম্বল। আপনার যা প্রয়োজন আমায় সব বলবেন। হ্যাঁ, যাকে কি খাবেন বলুন তো বাবু? আজ ভালো ভালো রান্না হয়েছে, কি খাবেন বলুন? শটান হোটেলের ভেতরে ঢুকে বেঞ্চে গিয়ে বসলাম। আমার বড্ড খিদে পেয়েছে, কি কি আছে মেনুতে? হ্যাঁ হ্যাঁ, ওই তো ওই সামনে দেখুন না, বোর্ডে লেখা আছে। ভোম্বল, ওনার আপ্যায়নে যেন কোনো ত্রুটি না থাকে, দেখিস কিন্তু বাবা। ভেতরের একটি ঘর থেকে লাঠি হাতে একজন বৃদ্ধা বেরিয়ে আসে। আমার সামনে দাঁড়ালেন তিনি। ভোম্বল বৃদ্ধার উদ্দেশ্যে বলল, হ্যাঁ হ্যাঁ বুড়িমা, তুমি চিন্তা করো না, একদম আমি আমি আসি তো, কোনো চিন্তা করো না। আমি ওনার ভালোই যত্ন আত্মি করব। ভোম্বল, উনুনে মাংস চাপাইছি, যা তো বাবা, ওটা একটু নামায় দে আমারে। আমার তো বয়স হইছে, এখন আর ওইসব করতে পারি না। আর শোন, এক বাটি গরম গরম মাংস বাবুরেও বাইরা দিস কিন্তু। ঠিক আছে বুড়িমা, ঠিক আছে, আমি এক্ষুনি যাইতেছি। যা বুঝলাম এই বৃদ্ধাই হলেন হোটেলের গিন্নি, আর এই ভোম্বল হলো তার একমাত্র ভৃত্য। বৃদ্ধাকে দেখে বড্ড দুঃখ হলো আমার। এই বয়সে এসেও তাকে এ সমস্ত সামলাতে হচ্ছে। আমি ওনার উদ্দেশ্যে বললাম, আপনি এত রাত পর্যন্ত হোটেল খোলা রাখেন? এত রাতে লোক আসে? না আসলে হোটেলটা তো স্টেশন থেকে অনেকটাই দূরে, তাই আহ, লোকের সেভাবে নজরেও আসে না নিশ্চয়ই, তাই জিজ্ঞেস করলাম। হ্যাঁ, তা আপনি ঠিকই বলছেন, তবে লোকজন ঠিকই চইলা আসে।
এই ধরেন যেইভাবে আপনি এখানে আইছেন বাকিরাও ঠিক সেভাবেই এখানে আইসা পড়ে। হ্যাঁ, এই বলে বৃদ্ধা আবারও রান্নাঘরের দিকে চলে গেল। খানিকক্ষণ বাদে একটি খাবার ভর্তি থালা নিয়ে এসে আমার সামনে দিয়ে গেল ভম্বল, আর বলল, হ্যাঁ, এই নিন বাবু, এই নিন, খাওয়াটা শুরু করে দেন দেখি। হ্যাঁ, ভাজাভুজি, ডাল, মাছের মাথা, যা যা ছিল সব দিয়েছি। আর ওই যে বড় বাটিটায় মাংস আছে, মাংস খেয়ে দেখবেন শুধু। হ্যাঁ, আমাদের হোটেলের স্পেশাল মাংস। যে খায় জীবনে স্বাদ বলতে পারে না। আমি সামনেই আসি বাবু, কিছু লাগলে আমায় কইবেন কেমন? হ্যাঁ, আমি চলি আসবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কিছুক্ষণের মধ্যেই গোগ্রাসে থালা ভর্তি সমস্ত খাবার খেয়ে শেষ করে ফেললাম একেবারে। আহ, কি অপূর্ব স্বাদ খাবারের! দূর থেকে অবশ্য গন্ধ পেয়ে খাবারের স্বাদ আন্দাজ করা যাচ্ছিল, তবে এতটা যে অপূর্ব হবে সেটা তো ভাবতেই পারিনি। আর মাংসটির স্বাদ কি বলবো, কি অপূর্ব, সত্যি অতুলনীয়। ঠিকই বলেছে ভম্বল, একবার খেলে এই স্বাদ জম্মে ভোলা যাবে না। যাই হোক, খাওয়া শেষ করে হাত মুখ ধুয়ে বাইরে এসে দাঁড়ালাম। বৃষ্টিও থেমে গেছে। এবারে টাকা পয়সা মিটিয়ে বেরিয়ে পড়াটাই ভালো। সামনে কোথাও ভম্বলকে দেখতে পেলাম না, হয়তো ভেতরে ঘরে গেছে তার ওই বুড়িমাকে সাহায্য করতে। আমি ভম্বলের উদ্দেশ্যে হাঁক দিলাম, এই ভম্বল, ভম্বল, টাকাটা নিয়ে যাও ভাই। কোনো উত্তর এলো না। কিছুক্ষণ অপেক্ষা করলাম, কিন্তু কেউ বেরিয়ে এলো না। কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবো? না, রান্নাঘরে গিয়ে বরং টাকাটা দিয়ে আসি। রান্নাঘরের সামনে গিয়েই দাঁড়াতে আমি যা দেখতে পেলাম তা দেখে আমার সারা শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেল। দেখলাম উনুনের আগুনে নিজের পা দুটো ঢুকিয়ে বসে আছে সেই বৃদ্ধা। সেই আগুনে হাঁড়ির রান্না টকবক করে ফুটছে। হাঁড়ির মুখ থেকে বেরিয়ে আছে একটা কাটা হাতের টুকরো। আগুনের তাপে গলে ধীরে ধীরে হাঁড়ির ভেতরে ঢুকে যাচ্ছে সেই হাত। ঘরের মেঝেতে ছড়িয়ে আছে মানুষের শরীরের বিভিন্ন অংশ, কাটা পা, আঙুল, চোখ, আরো কত কি। এরপরে দেখলাম বুড়ি তার হাত ক্রমশ লম্বা করে মশলার কৌটো নিয়ে আসে, সেই মশলা হাঁড়িতে দিল। তারপরে সেই হাত হাঁড়ির ভেতরে ঢুকিয়ে রান্নাটা নেড়ে নিচ্ছে। ও হা ভগবান, এ কি দৃশ্য দেখছি আমি! আমার শরীর খারাপ লাগছে, গাটা কুড়িয়ে আসছে। মুখে দু হাত দিয়ে চাপতেই একটি আওয়াজে বৃদ্ধার চোখ পড়ল সোজা আমার দিকে। কি ভয়ানক সেই মুখশ্রী! বৃদ্ধার চোখ দুটো যেন কেউ ঠিকরে বের করে নিয়েছে। লাল টকটকে চোখ, সারা গায়ে পোড়ার দাগ, খোলা চুল। আমার দিকে তাকিয়ে বৃদ্ধা বলে উঠল, আর একটু মাংস দেব নাকি বাবু? ঘর থেকে কোনোভাবে বেরিয়ে আসতেই দেখি ভম্বল বাইরে দাঁড়িয়ে আছে। দেখা মাত্রই সে বলে উঠল, এত তাড়াতাড়ি চলে যাচ্ছেন বাবু? আর কিছু খাবেন না? মাংস দিয়ে? না 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 না,
আমাকে যেতে দাও, আমি আমি কিছু খাবো না, আমাকে যেতে দাও। না না না, এত সহজে তো আপনারা যেতে দিব না বাবু। আপনার তো আমাদের হোটেলের মাংসের যোগান দিতে হবে, নইলে পরের কাস্টমার কি খাবেন বলেন দেখি? আমার সারা শরীর কাঁপতে শুরু করলো। এরপরই দেখি রাস্তার দুপাশের ফাঁকা মাঠ থেকে জনে জনে কঙ্কাল এসে জড়ো হচ্ছে হোটেলের সামনে। আতঙ্কে দিশেহারা হয়ে এবার আমি দৌড়াতে শুরু করলাম। দৌড়াতে দৌড়াতে যতবারই পেছনে ফিরে তাকাচ্ছি, দেখি ভম্বল এবং কঙ্কালের দল আমাকে অনুসরণ করে ধেয়ে আসছে। আহ! আহ! কি হয়েছে আপনার? কি এইভাবে এত রাতে কোথায় যাচ্ছেন দৌড়ে দৌড়ে? আমার 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 পেছনে ওরা 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 পেছন পেছন আসছে। পেছনে কারা আসছে? কোথায়? কেউ নেই তো? আচ্ছা আচ্ছা আছে 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 আছে, আমায় বাঁচান, আমায় বাঁচান, নয়তো নয়তো ওই হোটেলের প্রেত আত্মাগুলো আমার পিছু ছাড়বে না। হোটেল? কোন হোটেল? ওই যে দেখুন দেখুন না। পেছনে ফিরে হোটেলের দিকে তাকাতে গিয়েই দেখি দূর দূরান্ত পর্যন্ত কোনো হোটেলের চিহ্ন মাত্র নেই। ফাঁকা ধুধু মাঠ দেখা যাচ্ছে শুধু। সমস্ত কিছু নিমেষে তালগোল পাকিয়ে গেল আমার। আপনি যেই হোটেলের কথা বলছেন সেই হোটেল বহু বছর আগে আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। এই মাত্র আমি ওই হোটেল থেকে দৌড়ে বেরিয়ে এলাম। আমি খেলাম ওখানে বসে, কিন্তু হ্যাঁ, আপনাকে দেখে যা বুঝছি আপনি এই গ্রামে নতুন, তাই আপনার পক্ষে এইসব জানা সম্ভব নয়। হ্যাঁ, কি 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 বলছেন আপনি? তার মানে ওটা কি? আসুন আমার সাথে, এখানে আর বেশি দাঁড়িয়ে থাকা ঠিক হবে না। যেতে যেতে আপনাকে সবটা বলছি। এ হলো 10 বছর আগের ঘটনা। ওই হোটেলে একজন বৃদ্ধা এবং তার সাথে একজন লোক থাকতো। বড্ড ভালো মনের মানুষ ছিলেন দুজনেই। সারা দিন হোটেলে সেই রকম ভিড়ভাট্টা না থাকলেও রাতের বেলা জমে উঠত আপনার মতন ক্ষুধার্ত মানুষের ভিড়। তার পাশাপাশি খাবার দাবারের স্বাদও ছিল বেজায় তৃপ্তিদায়ক। এভাবে বেশ ভালোই চলছিল সব। তারপর এরপর একদিন রাতের বেলা উনুনের সামনে বসে কিছু একটা রান্না করছিল বৃদ্ধা। সেই সময় তার শাড়ির আঁচলে আচমকা উনুনের আগুন ধরে যায়। কিন্তু ওদিকে ভম্বল দোকানের সামনে বসে থাকতে থাকতে সেখানেই ঘুমিয়ে পড়ে। এইভাবেই ধীরে ধীরে পুরো হোটেল সহ বৃদ্ধা ও ভম্বল দুজনেই গ্রামের কেউ আসেনি তাদের সাহায্য করতে? পরদিন সকালে খোঁজ পেয়েই আমরা গ্রামের সকলে দৌড়ে যাই, কিন্তু সেখানে পড়ে থাকা আগুনের ছাই ছাড়া আর কিছুই দেখতে পাই না। এই ঘটনার 6 মাস পর থেকে শুরু হয়ে গেল এক উপদ্রব। শোনা গেল গ্রামের অনেকেই নাকি রাতের বেলা এই রাস্তার পাশ দিয়ে যাওয়ার পথে ওই হোটেলটাকে দেখতে পায়। আর হোটেলের বাইরে বৃদ্ধা আর ওই ভম্বল দাঁড়িয়ে তাদের খাবারের জন্য আমন্ত্রণ করত। আমরা অনেকেই প্রথমে কথা বিশ্বাস করিনি। তারপর একদিন আমি নিজের চোখে ওই এক দৃশ্য দেখি। এখন তারা অশরীরী। তার মানে ওই ঘটনা এখনো ঘটে। আমার মতন অনেকেই নিশ্চয়ই ওই হোটেলের কাছে গিয়ে উপস্থিত হয়েছে।
এবং তারপরে এবার আপনি আসুন, আপনার বন্ধুর বাড়ি চলে এসেছে। হ্যাঁ, সমীরণ, কিরে, দেরি হলো যে তোর আসতে? আরে আমি তো বড্ড চিন্তায় পড়ে গিয়েছিলাম। স্টেশনেও গিয়েছিলাম, একবার দেখলাম ফাঁকা। নিমেষের মধ্যে কোথায় গেল লোকটা? কিরে, তুই চুপ করে আসিস যে? কি দেখছিস এদিক ওদিক বলতো? আর উনি কিভাবে জানলেন যে আমি অরুণের বাড়ি আসবো? ঠিক করে কাকে কই, আমি তো ওনাকে বলিনি। সত্যি ওই লোকটা আবার তোরই ওই ঠাট্টাই ওই হোটেলের প্রেতেদের শিকার হয়নি তো? বলে বোঝাতে পারবো না। তুই এত বড় চাকরি করিস, অথচ তাও যে তুই তোর এই বন্ধুর গ্রামের ভাঙা বাড়িতে যে পা রেখেছিস।